আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ইজ ইজি বাই রায়হান স্যার। আমরা অ্যাকাউন্টিংয়ের বেসিকগুলো বাদ দিয়ে অ্যাডভান্সে চলে যাই। যেমন আমরা জানি হিসাব বিজ্ঞানের যে চক্র বা ধাপ সেটা হচ্ছে কি কি, জাবেদা, খতিয়ান, রেয়ামিল আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু সবচেয়ে বেস যেটা সেটাই আমরা মিস দিচ্ছি, সেটা হচ্ছে লেনদেন কি না। লেনদেন কি খেয়াল করুন, আপনারা যারা এসএসসি এইচএসসি দিবেন আপনাদের স্কুলে বলুন কোচিংয়ে বলুন এই লেনদেন চ্যাপ্টারটাকে একদম ইগনোর করে সরাসরি জাবেদার ডেবিট ক্রেডিট শেখা হয়। সো এইখান থেকে আমাদের ভুল। ইভেন আমাদের 80% অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য আমরা কি করি, কিছু কিছু ছোটোখাটো ম্যাথ বাদ হিসাবগুলো বাদ দিয়ে আমরা অন্যান্য হিসাব করে থাকি। কিন্তু ইউসিসি বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনার এমসিকিউ আকারে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো যেগুলো আপনার গ্যাপ রয়ে গেছে সেগুলো পূরণ করার মতো সময় আপনার হাতে আর থাকবে না। সো আমার এই কোর্সটি, আমার যে ক্লাসগুলো আপনারা পাবেন এসএসসি এইচএসসি অ্যাকাউন্টিংয়ের সকল বেসিক ফর্ম, ইভেন কি বিবিএ অনার্সে আপনার অনেক কাজে লাগবে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, লেনদেন। হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন বলতে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ আপনি হিসাব বিজ্ঞান করবেন ব্যবসায়ের, পুরোটা হিসাব বিজ্ঞান যা কিছু করবে তা কি নিয়ে, ব্যবসায়ের সাথে জড়িত কি না। তো পুরাতন বা সনাতনভাবে বলা হয় ব্যবসায়ের সাথে জড়িত এবং আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য প্রত্যেকটি ঘটনাই হচ্ছে কি লেনদেন। ওকে, অর্থাৎ যে ঘটনা ব্যবসায়ের সাথে জড়িত না সেটা কি হবে না, লেনদেন হবে না। কিন্তু বর্তমানের বইগুলোতে সেই ধারাটা নেই, সনাতন পদ্ধতিতে লেনদেন কিনা এখন আর এটা কাউন্ট করা হয় না। তাহলে কিভাবে লেনদেন কিনা বুঝবো, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণকে বলা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। আমাদেরকে প্রত্যেকটি অংশ এই সমীকরণের বাঁ পক্ষ এবং ডান পক্ষের প্রত্যেকটি উপাদান সম্বন্ধে ডিটেলস জানতে হবে। যে এ বলতে অ্যাসেটস, এল বলতে লায়াবিলিটিস, ওই হচ্ছে ওনার্স ইকুইটি। কি দেখলে বুঝবো, কোন ঘটনা দেখলে বুঝবো যে ব্যবসায়ের সম্পদের পরিবর্তন হচ্ছে নাকি দায়ের পরিবর্তন হচ্ছে না মালিকানা সত্ত্বের পরিবর্তন হচ্ছে। যদি আমরা এই পরিবর্তনটা না বুঝতে পারি তাহলে আমরা লেনদেন বুঝতে পারবো না। তো সবার আগে আমি একটা বেসিক উদাহরণ দিয়ে থাকবো, সেটা হচ্ছে কি করে এই সমীকরণটাকে এক কথায় সহজে বোঝা যায়। ধরুন আপনি একটি ব্যবসা করবেন, ব্যবসাটা যদি কোনো মুদি দোকান হয়, এই দোকানের জন্য পণ্য কিনতে আপনার কতটুকু টাকা প্রয়োজন, 50,000 টাকা। দোকানের যে আসবাবপত্র ফার্নিচার 50,000 টাকা, এবং এই দোকানটা ওপেন করার জন্য যাবতীয় আদার্স যে খরচ সব মিলে আরও ধরুন 1 লক্ষ টাকা। অর্থাৎ আপনার ব্যবসাটা যদি শুরু করতে হয় আপনাকে কমপক্ষে 2 লক্ষ টাকা নিয়েই ব্যবসাটা শুরু করতে হবে। তো আমাদের ব্যবসা করতে গিয়ে যে বিষয়টা বেশি প্রবলেম হয়, মূলধন আমাদের হাতে সরাসরি নাও থাকতে পারে। তো ব্যবসা শুরু করার জন্য আমার যাবতীয় যা প্রয়োজন সেই অর্থের অঙ্কটা হচ্ছে 2 লক্ষ টাকা। এই পুরোটাই হচ্ছে আমার সম্পদ। এই 2 লক্ষ টাকা আমি কিভাবে জোগাড় করব, অর্থাৎ এ 2 লক্ষ টাকা, এবং এই 2 লক্ষ টাকা আমি দুইভাবে জোগাড় করতে পারি। এক হচ্ছে আমার নিজস্ব, আরেক হচ্ছে আমি বাহির থেকে অন্যের কাছ থেকে ধার করে ঋণ করে বাকিতে বিভিন্নভাবে, যেটা আমার সাথে জড়িত না। অর্থাৎ আমরা এল প্লাস ওই যে বলতেছি, এই ওই হচ্ছে আমার নিজস্ব, কতটুকু আমার। ধরুন আমার হাতে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আমার আরও কত টাকা প্রয়োজন, আরও 1 লক্ষ টাকা প্রয়োজন। তা আমরা এই 1 লক্ষ টাকা যেহেতু আমার কাছে নাই, এটা আমার জন্য দায়, আমি বাইরে থেকে টাকাটা জোগাড় করব। তো কিভাবে জোগাড় করতে পারি, ধরুন এই যে পণ্য 50,000 টাকা, এই টাকাটা আসলে আপনি বাকিতে ক্রয় করলেন,
অনেক সময় হয় না, আমরা মুদি দোকান করতে গেলে কোম্পানি থেকে বলি যে আপনি প্রোডাক্টস দিয়ে যান, বিক্রি করার পর আপনাকে আমি টাকাটা পরিশোধ করে দিব। তো এই ক্ষেত্রে বাকিতে ক্রয়, 50,000 টাকার বাকিতে পণ্য ক্রয় করলেন, ধারে পণ্য ক্রয়, এবং বাকি 50,000 টাকা আপনি হয়তোবা ব্যাংক থেকে কি করলেন, ঋণ আনলেন, ব্যাংক ঋণ। অর্থাৎ এই ঋণ করা টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এবং ধারে পণ্য ক্রয় করেছেন ওই টাকাটাও পরিশোধ করতে হবে, এটা আপনার নিজস্ব নয়। তো একটা ব্যবসার সম্পূর্ণ জোগাড় করার জন্য, অর্থ জোগাড় করার জন্য দুইভাবে পদ্ধতি আছে, একটা হচ্ছে নিজস্ব আর একটা হচ্ছে বাইরে থেকে। এই দুইটা মিলিয়ে আমার যেটা আসতেছে সেটাকে হচ্ছে কি এ অথবা সম্পদ। এইভাবে আমরা ব্যবসাটাকে হিসাব সমীকরণের মাধ্যমে কি করি, প্রকাশ করে থাকি। এখন আমরা আলাদা করে এ বলতে কি বোঝাচ্ছে, এল বলতে কি বোঝাচ্ছে, ওই বলতে কি বোঝাচ্ছে ডিটেলসে জানবো। প্রত্যেকটা ঘটনা অনুযায়ী আমরা সেই ঘটনা থেকে এ, এল আর ওইকে খুঁজে বের করব। মনে রাখবেন, আমরা যখন এ, এল ও ওই খুঁজে বের করব, এর পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে এটাও পাশাপাশি আমার মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যখন একটা আসবাবপত্র ক্রয় করেন নগদ টাকায়, একদিকে আপনার কি আসবাবপত্রের নামের সম্পদ বাড়ছে, অন্যদিকে নগদ নামের সম্পদ কমে যাচ্ছে। অর্থাৎ এ একবার বৃদ্ধি পাচ্ছে, আরেকবার এ কি পাচ্ছে, হ্রাস। সো এইভাবে আমরা হ্রাস বৃদ্ধিগুলোকে আমার মাথায় রাখতে হবে। তো আসুন চলে যাই আমরা হিসাব সমীকরণের ডিটেলসে। এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ হচ্ছে অ্যাসেটস, বাংলায় যেটাকে আমরা সম্পদ বলি। এল হচ্ছে লায়াবিলিটিস, দায়। এবং ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। অনেকের কাছে মনে হয়ে থাকতে পারে যে এত সহজ এবং বেসিকগুলো আমি কেন শিখব। আমার সাথে থাকুন, ভবিষ্যতে যত বড়ই অঙ্ক হোক না কেন, ইভেন কি আর্থিক অবস্থার বিবৃতিতে গিয়েও এর ফলাফলটা আপনি পাবেন। তো আমরা মোট সম্পদ জোগাড় করে থাকি দায় ও মালিকানা সত্ত্বের মাধ্যমে। তো এখন আমরা আলাদা করে প্রত্যেকটা সংজ্ঞাটা আমরা জানি যে এ অর্থ কি, সম্পদ কাকে, কোন ঘটনাটা দেখলে আমি বুঝবো এটা হচ্ছে সম্পদ। তা আমরা এতে আছি, এ ফর অ্যাসেটস। ওকে, বাংলায় যেটাকে আমরা বললাম কি সম্পদ। নাম্বার 1, উইথ ডিউ রেসপেক্ট, আদার্স টিচাররা আছে, তারা বিভিন্নভাবে আপনাকে এই কোর্স এই সম্বন্ধে জানাতে পারে যে অ্যাসেটস কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি। প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, স্টুডেন্টের জন্য যাতে সহজ হয়, তারা যাতে বুঝতে পারে, এই জন্য আমি হয়তোবা অনেকটা ফর্মাল ওয়েতে না গিয়ে ক্যাজুয়ালি বুঝাবো। যেমন প্রথম সংজ্ঞাই হচ্ছে যে খরচের মেয়াদ, যে খরচের মেয়াদ 1 বছরের চাইতে বেশি। যেহেতু প্রত্যেকটা ঘটনায় ব্যবসার সাথে জড়িত, তাই বারবার আমি ব্যবসার কথাটা উল্লেখ করছি না। অর্থাৎ আপনি ব্যবসার এমন একটি খরচ করেছেন যেটার মেয়াদ কি 1 বছরের চাইতে বেশি সময়ের জন্য। যেমন আপনি যদি ব্যবসার জন্য একটি ফার্নিচার কিনেন, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। অবশ্যই যদি আপনার ব্যবসাটা কোনো আদার্স প্রোডাক্টের হয়, যেমন আমি মুদি দোকানের কথা বললাম, অবশ্যই এই আসবাবপত্রটা আপনি বিক্রি করার জন্য কেনেননি, এই আসবাবপত্রটা আপনি কি করবেন, ইউজ করবেন। যে কেউ একটা ফার্নিচার বা আসবাবপত্র 1 বছরের জন্য কিনে না, তার টার্গেট থাকে এই আসবাবপত্রটা কতদিন সে কী করতে পারে, ব্যবহার করতে পারে। সো এই ধরনের যে সম্পদ ক্রয় করি আমরা, সেগুলোর মেয়াদ অবশ্যই কি 1 বছর চাইতে বেশি। অর্থাৎ যে কোনো ঘটনা যে 1 বছর চাইতে বেশি হবে, সেটাই আমার জন্য কি হবে, সম্পদ। নাম্বার 2, ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় এমন একটি ঘটনা যেখান থেকে আপনি ভবিষ্যতে ব্যবসায়ের অবশ্যই সুবিধা পাবেন। কিরকম, ধারে বিক্রয়। এই ধারে বিক্রয়ের ফলে একটি লেনদেনের একটি হিসাবের সৃষ্টি হয়, সেটা হচ্ছে দেনাদার। কি, দেনাদার।
বা প্রাপ্য হিসাব। অর্থাৎ আপনি ধারে প্রোডাক্ট বিক্রি করেছেন, এখন নগদ টাকা পাননি, কিন্তু ভবিষ্যতে আপনি টাকাটা পাবেন। অবশ্যই ভবিষ্যতে আপনার জন্য এটা সুবিধা, যে কোনো মুহূর্তে আপনার টাকার প্রয়োজন হতে পারে। তখন আপনি ইমার্জেন্সি কেসে আপনার হাতে টাকা না থাকলেও আপনার একটা ব্যাকআপ আছে, সেটা হচ্ছে আপনি আপনার দেনাদারের কাছ থেকে টাকাটা তুলতে পারবেন। তো এই ক্ষেত্রে দেনাদারটা সম্পদ, কারণ এটা ভবিষ্যতে আপনাকে কি দিবে? সুবিধা। ঠিক তেমনি যত প্রকার বকেয়া আয় আছে সবই কি হবে? আপনার জন্য সম্পদ হবে। বকেয়া আয় কীরকম? আপনি উপভাড়া হতে পারে, বা আমরা অন্য কিছু দিয়ে বুঝাই, ব্যাংক জমার সুদ, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, সেটা উঠাতে গিয়েছেন, এই মাসে না গিয়ে আগামী মাসে পাবেন। যাক, বকেয়া যে কোনো আয় যেটা ভবিষ্যতে আপনি পাবেন, সেটাই আপনার কি? সম্পদ। এখন আমি এই জায়গায় ক্লিয়ার করে সামনে বাড়বো, সেটা হচ্ছে অগ্রিম ব্যয়। অনেকেই বুঝতে পারে না অগ্রিম খরচ। অগ্রিম খরচ আয়টা সম্পদ হতে পারে, ভবিষ্যতে পাবো। অগ্রিম খরচ তো আমি ব্যয় করে ফেলেছি, তারপরও কেন এটা সম্পদ বলা হয়? প্লিজ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। অনেক স্টুডেন্ট এটা মিস দিয়ে যাবেন, বুঝবেন না, আপনাকে বোঝানোর কেউ প্রয়োজনও বোধ করবে না। অগ্রিম খরচ কেন সম্পদ? কারণ অগ্রিম খরচ থেকে আপনি ভবিষ্যতে সুবিধা পেয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তো কি সুবিধা পেলাম? ভবিষ্যতে সুবিধা কিভাবে পেলাম যদি সেটা অগ্রিম খরচ হয়? ওকে, আমরা চলে আসি। অগ্রিম খরচ, ধরুন আপনি একটি গার্মেন্টসের মালিক। এই গার্মেন্টসের প্রত্যেকটি মজুর, যারা প্রোডাক্টের সরাসরি জড়িত, তাদের মজুরি দেয় কীভাবে? আপনি যে কটা প্রোডাক্ট বানাবেন সেই কটা মজুরি দিয়ে দিলেন, কিন্তু এই গার্মেন্টসে তো আরও লোক আছে। যে দারোয়ান, তাকে কিন্তু একটা ফিক্সড স্যালারি দিতে হবে। যে আপনার অ্যাকাউন্টেন্ট, তাকে আপনার ফিক্সড স্যালারি দিতে হবে। যে গোডাউনটা আপনার ভাড়া, সেই গোডাউনের ভাড়াটা আপনার ফিক্সড। তো আপনি চিন্তা করলেন কোনো একটা লেনদেনের ফলে, কোনো একটা বিক্রির ফলে আপনার একসাথে অনেকগুলো টাকা চলে আসছে। তো পরের বছর আমার হয়তো বা এরকম পার্টি আমি নাও পেতে পারি, আমার আয় নাও থাকতে পারে। তো যেহেতু এখন বড় অঙ্কের পরিমাণ আপনার ইনকাম আছে, লাভ হয়েছে, আপনি এখান থেকে আগামী 1 বছরের গুদাম ভাড়াটা আপনি দিয়ে দিলেন, বা গোডাউন ভাড়াটা আপনি দিয়ে দিলেন। তো যেহেতু ভাড়া 1 মাসের জন্য হয়, এটা তো সম্পদ না, ব্যয় ছিল, কিন্তু 1 বছরের ভাড়া আপনি একসাথে দিয়ে দিয়েছেন, অগ্রিম খরচ। এখন নেক্সট ইয়ার যখন আপনি লস করবেন, আপনার কাছে টাকা থাকবে না, তখন বাড়ি এলা এসে যদি আপনাকে জিজ্ঞেস করার কোনো উপায় নেই, কারণ আপনি তাকে টাকা দিয়ে দিয়েছেন 1 বছরের। সো আপনার মাথা থেকে একটা পেইন কমলো, ভবিষ্যতে একটা সুবিধা পাওয়া গেল। এজন্য অগ্রিম খরচ সম্পদ। নেক্সট এবং লাস্ট, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য, আপনি যে কোনো কিছুর বিনিময়ে যদি যে কোনো কিছু পান, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্যের ভিতর পড়ে। অর্থাৎ আপনি নগদ টাকা দিয়ে যে কোনো মুহূর্তে আপনার পাওনাদারকে পরিশোধ করতে পারবেন। আপনি নগদ টাকা দিয়ে যে কোনো মুহূর্তে প্রোডাক্টের জন্য, আপনি কম দামে প্রোডাক্ট পেয়েছেন, কিনে নিতে পারলেন। আপনি নগদ টাকা দিয়ে, পাওনাদার আপনার কাছে টাকা চাচ্ছে, সেটা পরিশোধ করতে পারলেন। অর্থাৎ নগদ টাকাটা হস্তান্তরযোগ্য এবং এটা যে কোনো মুহূর্তে খরচ করা যায়। ঠিক তেমনি ব্যাংকে জমা, তো হাতে নগদ এবং ব্যাংকে জমা হচ্ছে হস্তান্তরের ভিতর পড়ে গেল। হাতে নগদ এবং ব্যাংকে জমা। অ্যাসেট আসলে শেখাটা খুবই সহজ। অ্যাসেট আমরা এভাবেও এত বেশি পরিচিত যে আমরা অ্যাসেট সম্বন্ধে করতে গেলে বুঝে যাব কোনটা অ্যাসেটস। সো এই ছিল অ্যাসেটস। আমরা অ্যাসেট সম্বন্ধে আর আগে যাচ্ছি না, এরপর আমরা লায়াবিলিটিসে চলে যাব। অ্যাসেটস আর লায়াবিলিটিস এই দুইটাই সবচেয়ে ইজি বোঝার জন্য, এখানে বোঝার তেমন কিছুই নাই। লায়াবিলিটিস অর্থ দায়, কথা থেকে আমি এটার অর্থ বুঝে যাচ্ছি। দায় মানে কি? দায় মানে হচ্ছে প্যারা, মানে ভবিষ্যতে পরিশোধ করতে হবে, ভবিষ্যতে দিতে হবে, এরকম কিছু হচ্ছে আপনার জন্য দায়। মাত্র একটা বৈশিষ্ট্য, ভবিষ্যতে পরিশোধ করতে হবে। শুধুমাত্র একটা বৈশিষ্ট্য। সো এটা নিয়ে আমি বেশি দূর যাব না। আপনি ধারে ক্রয় করেছেন, ধারে ক্রয়, তো একটা হিসাব সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে পাওনাদার। কারণ পাওনাদারকে আপনি ধারে ক্রয় করার ফলে সে আপনার কাছে টাকা পায়, আপনাকে তাকে পরিশোধ করতে হবে। পাওনাদার অথবা প্রদেয়, আপনাকে এই টাকাটা কি করতে হবে? পরিশোধ করতে হবে ভবিষ্যতে, এখন না। এটা আপনার জন্য একটা পেইন, আপনি এটা থেকে মুভ করতে পারবেন না। সো যেহেতু ভবিষ্যতে পরিশোধ করতে হবে, এই জন্য এটা আপনার একটা দায়। ব্যাংকে থেকে আপনি ঋণ নিয়েছেন, ব্যাংক ঋণ, এটা পরিশোধ করতে হবে, এটা আপনার জন্য একটা কি? দায়। সকল প্রকার বকেয়া খরচ, আপনার কর্মচারীর বেতন আপনি দেননি,
সকল প্রকার বকেয়া খরচ। আপনার কর্মচারী বেতন দেননি, দিতে হবে, এটা আপনার জন্য পেইন, তো ভবিষ্যতে দিতে হবে এমন সকল কিছু লায়াবিলিটিসের ভিতর পড়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমি বেশি দূর যাব না, যে কোনো কিছুই বিরক্তিকর হয়ে দাঁড়ায় যদি সেটাকে আমি অনাড়ম্বর বাড়াতে থাকি। তা আমরা চলে যাচ্ছি কিসে? ওনার সিকিউরিটি। এটা সবচাইতে ইম্পর্টেন্ট পুরো অ্যাকাউন্টিং কোর্সে, যেটা সবচেয়ে বেশি মাথা ঘাটাবে সেটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। যত জিনিস কঠিন মনে হয়, কিন্তু সেটা যদি আপনি অ্যাঙ্গেলটা বুঝতে পারেন সেটা আপনি সহজ করে নিয়ে আসতে পারবেন। ওনার সিকিউরিটিকে আমরা সি রেট দিয়ে প্রকাশ করি অনেকে শর্টকাট শেখার জন্য। সি রেট, সি ফর হচ্ছে ক্যাপিটাল, মূলধন, আর হচ্ছে রেভিনিউ। তা আমি একটা একটা করে যাই যাতে আমাকে বারবার আবার ফেরত আসতে না হয়। সি রেট দিয়ে আমরা ওনার সিকিউরিটি কি বৃদ্ধি পায় কোনো ঘটনার ফলে নাকি হ্রাস পায় সেটা জানতে পারি। সি আর আর হচ্ছে প্লাস, ই আর ডি হচ্ছে মাইনাস। অর্থাৎ যখন আমি একটা ঘটনা দেখে বুঝবো এখানে সি আছে, তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কোনো ঘটনা দেখে যদি দেখি আমার একটা আর আছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যদি ই আর ডি আসে কোনো ঘটনায়, তাহলে মালিকানা সত্ত্ব কী পাবে? হ্রাস। সো আমরা যদি একবার প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমার আর এইদিকে ফেরত আসতে হচ্ছে না। ক্যাপিটাল অর্থ হচ্ছে মূলধন, যেহেতু এটা প্লাসের, বুঝতেই পারছেন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মূলধনটা কি? ব্যবসায়ের প্রয়োজনে মালিক ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আসলে, সেটা নগদ অর্থ হতে পারে, পণ্য হতে পারে, যে কোনো সম্পদ হতে পারে। অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে মালিক, আমি কথাটা একটু নিচে লিখছি, ব্যবসায়ের প্রয়োজনে ব্যক্তিগত কোনো কিছু ব্যবসায় নিয়ে আসলে অনেকে খুব ইজিভাবে বলে দেয় মূলধন হচ্ছে আপনি যে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। দ্যাট ইজ নট নেসেসারি যে এইটাই একমাত্র সংজ্ঞা। শুধু যে ব্যবসার শুরুতেই মূলধন নিয়ে আসে মালিক তা না। যে কোনো মুহূর্তে আপনি যে কোনো প্রয়োজনে ব্যবসায়ের যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন। সেটা নগদ অর্থ হতে পারে, সেটা পণ্য যে জিনিসের ব্যবসা করেন সেটা হতে পারে, সেটা অন্য কোনো সম্পদ হতে পারে। আমি একটু আগে আপনাকে বলছিলাম বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে আমি বুঝাই। তো ধরেন, কেন আমি শুধুমাত্র ব্যবসা শুরুর সময় মূলধন নিয়ে আটকালাম না? তাহলে তো আমার এটা সংজ্ঞাটা শেষ হয়ে যেত। বলছি, ব্যক্তিগত কিছু ব্যবসায় নিয়ে আসলে আপনি মনে করলেন যে আপনার ব্যবসায়ের হিসাবগুলো হাতে কলমে না রেখে আপনি এক্সেলে কম্পিউটারের মাধ্যমে রাখবেন। তো নতুন করে কম্পিউটার না কিনে আপনি বাসার কম্পিউটারটা যদি ব্যবসায় নিয়ে আসেন, তাহলে এটা কি নগদ টাকা ব্যবসায় নিয়ে আসছে? না, এটা একটা যন্ত্রপাতি ব্যবসায় নিয়ে আসলো। সেখানে এই যন্ত্রপাতিটাও একটা কি মূলধন হিসেবে কাজে দিচ্ছে। এই যে যন্ত্রপাতির মূল্য, সেটা আমার জন্য কি মালিকানা সত্ত্বকে কি করছে? বৃদ্ধি করছে। সো এইভাবে যে কোনো জিনিস আমি কি করতে পারি? ব্যবসায় মালিক নিয়ে আসতে পারে। যাই নিয়ে আসুক, মালিক যদি ব্যবসায়ের প্রয়োজনে নিয়ে আসে, সেটাই হবে মূলধন, এবং মূলধন অলওয়েজ মালিকানা সত্ত্বকে কি করবে? বৃদ্ধি করবে। রেট। এখন আমরা আরে চলে আসতেছি, রেভিনিউ। এটা খুবই ছোট একটা বিষয়, এটা হচ্ছে আয়। আপনি কেন ব্যবসা করেন? মুনাফা অর্জনের জন্য, তাই না? মুনাফা করতে হলে তো আপনাকে কম দামে একটা জিনিস কিনে বেশি দামে এটা কী করতে হবে? বিক্রি করতে হবে। তো ওই বিক্রি থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিলে আমার মুনাফা হয়। সো এই যে বিক্রি, এটাই হচ্ছে আপনার আয়। সো আমি এটা নিয়ে বেশি আগে বাড়বো না, কারণ এটা নিয়ে ডিপে গেলে আপনারা এলোমেলো করে ফেলবেন। রেভিনিউ শর্টকাটে মনে করেন কি? বিক্রয়। যদি এটা কেনা বেচামূলক হয় তাহলে বিক্রয়। এটা যদি সেবা হয়, তাহলে আমি যেমন একজন টিচার, আমি আপনাকে পড়াচ্ছি, মাস শেষে আপনাকে বেতন দিচ্ছেন, সেবা আয়। এটাকে বলা কি? সেবা আয়। আমি সেবা প্রদান করে যে টাকাটা আয় করব, সেবা আয়, সেটা হচ্ছে রেভিনিউ। আমি ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে আমার টাকাটা থাকলোই, 5 লক্ষ টাকা একটা আমি ফিক্সড ডিপোজিট রাখলাম। প্রত্যেক বছরে আমার একটা বার্ষিক কী থাকে? সুদ আসে। সেটা টাকাটা আমার বাড়তে থাকবে। 5 লাখ টাকার সাথে এটা কী হবে? অ্যাড হবে। ধরুন 10%, 50,000 টাকা। 5 বছর আপনি টাকা ফেলে রাখলে এই টাকাটা কি বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ 5 লক্ষ টাকা রাখছেন, 5 বছর পর আপনি হয়তো বা 7 লাখ টাকা ফেরত পেলেন। কেন? ওই যে মাসে মাসে যে সুদ, বা সরি বছরে বছরে যে সুদ আসতেছে,
সেটাই আপনার জন্য আয়। তো এরকমভাবে বিক্রয়, তারপর ব্যাংকে জমার সুদ, ব্যাংক জমার সুদ, কোথাও টাকা খাটিয়েছেন, বিনিয়োগ করেছেন, এই বাবদ যদি প্রত্যেক মাসে বা বছর শেষে আপনাকে একটা লাভ দেয় এক্সট্রা, বিনিয়োগের সুদ। আপনি আপনার ব্যবসার কোন একটা সাইট কাজে দিচ্ছে না, ওটাতে আপনি কি যে কোনো একটা লন্ড্রিকে দিয়ে দিলেন যে তুমি এটা চালাও, সাইটটা ভাড়া দিলেন, আপনার প্রতিষ্ঠানে আপনি এক্সট্রা একটা সাইট ভাড়া দিলেন, উপভাড়া, সেই মাস শেষে আপনাকে ভাড়া দেয় ওই লোকটা, এটা একটা এক্সট্রা, কিন্তু এটাও একটা আয়। খেয়াল রাখবেন এই আয়টা সীমিত, যখনই আপনি আয় করবেন এটার আর কোনো ভবিষ্যৎ কনসেপ্ট থাকবে না, অর্থাৎ আপনি আয় করেছেন শেষ, এটা নিয়ে ভবিষ্যতের কোনো ব্যাপার স্যাপার নেই, এই মুহূর্তে এক্ষুনি আপনি এটা পেয়ে গেলেন। এই জায়গায় আমরা অনেক সময় এলোমেলো করে ফেলি প্রাপ্যর সাথে আর হচ্ছে কি প্রাপ্তর সাথে। প্রাপ্ত মানে পেয়ে গেছি, আর প্রাপ্য মানে কি ভবিষ্যতে। যখনই আপনি দেখবেন প্রাপ্ত কথাটা লেখা আছে, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বার্তা প্রাপ্তি, সকল প্রাপ্তি হচ্ছে আয়, সকল প্রাপ্তি, আর প্রাপ্যটা হয়ে যাবে ওই যে আমরা শিখেছি ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে সম্পদ পাশে। সো এটা কিছুতে যাতে মিস না হয়, প্রাপ্তিটা হচ্ছে আপনার জন্য কি হবে আয়। আসুন এক্সপেন্স, এক্সপেন্স নিয়ে আমি খুবই ইজিলি আপনাকে বোঝাতে পারবো। ব্যয়, ওই যে সম্পদের প্রথম যে বৈশিষ্ট্য শিখলেন, যে খরচের মেয়াদ 1 বছরের চেয়ে বেশি, সেটা কি ছিল সম্পদ। সো যে খরচের মেয়াদ 1 বছরের চাইতে কম, 1 বছরের চাইতে কম, সেটা হচ্ছে কি ব্যয়। 1 বছরের চাইতে বেশি হলে সম্পদ, আর 1 বছরের চাইতে কম হলে কি হবে ব্যয়। কি খরচ আছে যেটা 1 বছরের চাইতে কম? অনেক। ব্যবসা চালাতে গেলে আপনাকে অপারেশনাল অ্যাক্টিভিটিস বলে, আপনাকে এটা করতেই হবে ব্যবসা চালাতে গেলে। যেমন বেতন দিতে হবে কর্মচারীকে, বেতন প্রদান, আপনি যে শোরুম বা যেটাই বলুন ব্যবসার যে প্রতিষ্ঠান সেটা যদি ভাড়া নেন, ঘর ভাড়া, সেই ভাড়াটা আপনার একটা ব্যয়, কারণ এটা মাসে মাসে দেখা হচ্ছে। দেখুন 1 বছর চাইতে কম। তারপর কি আছে, আপনি যদি কোনো সুদ প্রদান করেন, যেমন আপনি ঋণ নিয়েছিলেন না, তো ব্যাংক ঋণের সুদ এটা আপনার কেটে রাখতেছে। ব্যাংক চার্জ কোনো একটা কারণে প্রত্যেক বছর বা যে কোনো লেনদেনের কারণে আমাকে একটা এক্সট্রা চার্জ কেটে দিতে পারে, স্পট ব্যয়। সো 1 বছরের চাইতে কম। এরকম আরও অনেক অনেক লেনদেন আছে যেগুলো আমার ব্যয়, কারণ এগুলোর মেয়াদ 1 বছরের চাইতে কম। ওকে, আমরা এগুলো আরও ডিটেলসে যাব। অনেক ব্যয় আছে আমরা সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারি না, বিভিন্ন নামে থাকে, অনাদায়ী পাওনা, ঠিক আছে, কমিশন প্রদান, হ্যাঁ, বার্তা প্রদান, এগুলাও আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সামনে চ্যাপ্টারগুলোতে পাবো। আপাতত জানি যে 1 বছরের চাইতে কম মানে হচ্ছে কি ব্যয়। লাস্ট নট লিস্ট সেটা হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস অথবা উইথড্র, ড্রয়িংস অথবা কি আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অনার্স লেভেল এটাকে উইথড্র হিসেবেই পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে ড্রয়িংস, উত্তোলন। এটা অর্থ কি উত্তোলন, এটা ঠিক আপনার ক্যাপিটালের উল্টো, ঠিক ক্যাপিটালের কি উল্টো। এটা আগে বলা হয়নি, এক্সপেন্স যেটা শিখালাম এটা যেহেতু মাইনাস, যখনই আমরা বুঝবো এক্সপেন্স সেটা মালিকানার সাথে কী করবে হ্রাস করবে। সো ড্রয়িংস, উত্তোলনটা কি ঠিক মূলধনের উল্টোটা। মূলধনে আমরা কি শিখেছি একটু ব্যাকে গেলে পাবেন, যে মালিক যখন ব্যক্তিগত কোনো কিছু ব্যবসায় নিয়ে আসে সেটা হচ্ছে কি মূলধন। তাহলে এটা উল্টো কি, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসাতে কিছু নিয়ে গেলে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নিয়ে গেলে, ব্যবসা থেকে কিছু নিয়ে গেলে, কিছু নিয়ে গেলে। যেমন আমরা অনেক সময় অঙ্ক করতে গিয়ে শিখি যে নগদে উত্তোলন, ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন, ব্যবসা হতে মালিকের প্রয়োজনে, তাই না, মালিকের প্রয়োজনে নগদ টাকা উত্তোলন। তারপর আমরা অনেক সময় পণ্য উত্তোলন দেখি যে মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলো। তো পণ্য উত্তোলন, নগদ উত্তোলন, ব্যাংক থেকে ব্যবসায়ের অ্যাকাউন্ট থেকে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে কি টাকা নিয়ে যায়। ইভেন কি জীবন বীমা, জীবন বীমা মানুষের জীবনের উপর হয়, এটা মালিকের জীবন, কিন্তু মালিকের ব্যবসা তো আলাদা। সো
মালিকের জীবনের জন্য ব্যবসা থেকে টাকা নিয়ে যাচ্ছে, সো জীবন বীমা প্রিমিয়ামে এক ধরনের কি উত্তোলন। তো যখনই বুঝবো যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নিয়ে যাচ্ছে, ইভেন কি দেখেন আমরা যদি মোবাইলের বিজনেস করি, কোনো কারণে আমার একটা সেটটা নষ্ট হয়ে গেছে, দোকান থেকে আমি একটা সেট যদি নিয়ে যাই, আমি ওটা বিক্রি করতে পারতেছি না ওই সেটটা, সো এটা আমার জন্য কি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য কি করছে নিয়ে যাচ্ছে। সো একই সংজ্ঞা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নিয়ে গেলে সেটা নগদ টাকা হোক, সেটা কোনো সম্পদ হতে পারে, সেটা পণ্য হতে পারে, প্রত্যেকটা লেনদেন কি উত্তোলন, এবং উত্তোলন মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব হ্রাস। এখন আমরা জানতে পারলাম যে কি কি হলে মালিকানা সত্ত্বের পরিবর্তন হয়। মূলধন আনলে, ব্যয় করলে, মূলধন আর আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, আর ব্যয় আর উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব কি করবে হ্রাস করবে। সো নেক্সটে আমি জাস্ট ফাইনালি আমরা এখন লেনদেন কিনা যদি চলে যাই, কি লেনদেন কিনা, তাহলে আমাদের এই চ্যাপ্টার আজকের মতো সমাপ্তি ঘটবে। তা আমরা একটুখানি লেনদেনের ছক নিয়ে কথা বলি। লেনদেনের ছক আসলে ফিক্সড কোনো ফরম্যাট নেই, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনারা চিন্তা করবেন কি করে আমি লেনদেন কিনা প্রকাশ করতে পারি। লেনদেন কিনা প্রথম হচ্ছে তারিখ, দ্বিতীয়ত হচ্ছে কি ঘটনাসমূহ, তৃতীয় হচ্ছে লেনদেন কিনা, আর চতুর্থ হচ্ছে কি বিবরণ অথবা ব্যাখ্যা, কি হিসাব সমীকরণ বা ব্যাখ্যা, আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা। যেহেতু এটা আমরা অলওয়েজ আধুনিক পদ্ধতিতে বলি হিসাব সমীকরণকে, তো আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা। ধরুন আমি আপনাকে বললাম নগদে পণ্য ক্রয়, এখানে লিখলাম কি নগদে পণ্য ক্রয়। তা আপনি কি জানবেন এটা লেনদেন কিনা? দেখুন অনেক কিছু গ্যাপ চলে আসবে, উদাহরণে আসলে আমাদের কিছু গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। পণ্য ক্রয়টা ব্যবসায়ের প্রধান ব্যয়। কেন ব্যয়? পণ্য ক্রয় করলে তো প্রোডাক্ট ব্যবসায় আসতেছে, তো এটা ব্যয় কেন? খুব সহজ উত্তর, আপনি যে জিনিসের প্রোডাক্ট বিক্রি করেন, মানে আমি 5 টাকা দিয়ে কিনে 10 টাকায় বিক্রি করব, আপনি যেটা ক্রয় করছেন এটা তো ব্যয় কি সম্পদ হওয়ার কথা, কারণ এটা কিছু ব্যবসায় আসতেছে, তাই না? সো ব্যবসায় কিছু আসলে আমার এটা কি হয়ে যাওয়ার কথা, সম্পদ। কিন্তু কেন এটা ব্যয়? পণ্য ক্রয় কেন ব্যয়? কারণ পণ্য ক্রয়, যে জিনিসের বিজনেস করবেন সেটাই আপনার জন্য কি পণ্য। আপনি যদি মোবাইলের বিজনেস করেন, এই মোবাইলটা আপনি ইউজ করার জন্য কিনছেন না, এই মোবাইলটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব কি করবেন বিক্রি করবেন। তো অবশ্যই আপনার টার্গেট থাকবে 1 বছর, অবশ্যই 1 বছরে। আজকে কিনে আমি চাইবো আজকে এটা কি হয়ে যাক, বিক্রি হয়ে যাক। সো এই কারণে পণ্য ক্রয়টাই হচ্ছে মূল ব্যয় এবং পণ্য বিক্রয়টা হচ্ছে মূল আয়। সো নগদে পণ্য ক্রয় আপনি বুঝতে পারলেন এটা লেনদেন। কেন লেনদেন? কারণ এটার ফলে হিসাব সমীকরণের কি প্রভাব, মানে কি পরিবর্তন হচ্ছে। হিসাব সমীকরণের যদি পরিবর্তন আসে তাহলে এটা হবে লেনদেন। সো আমি লেনদেন লিখলাম, কেন লিখলাম এখন আমি এটা ব্যাখ্যা করব। কারণ হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটলো। দেখুন কি আছে, a = l + ওই। এটা ইম্পর্টেন্ট না যে প্রত্যেকটাই উপাদান কি হবে পরিবর্তন হবে, যে কোনো একটি উপাদানের যদি পরিবর্তন ঘটে সেটাই লেনদেন। সো নগদে পণ্য ক্রয়, নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আপনার সম্পদ। নগদ টাকা কি সম্পদ, কারণ আমি শিখেছি হস্তান্তরযোগ্যর ভিতর ছিল হাতে নগদ। সো নগদ টাকাটা সম্পদ কমে যাচ্ছে। অন্যদিকে আপনার কি পণ্য ক্রয় হচ্ছে ব্যয়, তাহলে মালিকানা সত্ত্ব কি হবে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হয় হ্রাস। সো হঠাৎ করে আমি ডিসিশন নিয়ে নিব না যে কিছু আসতেছে এবং কিছু চলে যাচ্ছে, একদিকে এ বাড়লো একদিকে এ কমলো, না, এ কমেছে, নগদ টাকা যাওয়ার ফলে এ কমেছে, কিন্তু পণ্য ক্রয়টা একটা কি ব্যয়। সো মালিকানা সত্ত্ব হ্রাস। তা আমি বলবো হিসাব সমীকরণের OE হ্রাস পেয়েছে এবং এ বৃদ্ধি পেয়েছে। সো এটাই ব্যাখ্যা, এই কারণে এটা একটা কি লেনদেন। যদি হিসাব সমীকরণে একটি উপাদানের পরিবর্তন ঘটে তাহলে লেনদেন হবে। লেনদেন নয় এমন একটি বুঝাই, হ্যাঁ, যেমন আপনি যদি বলি আপনাকে যে কি যে কোনো একটা লেনদেন, হ্যাঁ, ধরুন বিয়ের বাড়িতে উপহার প্রদান 500 টাকা,
এখন তো 1000 টাকা নিচে দেয় না, তাও অনেক মানুষ আছে, যাই হোক। তো বিয়ের বাড়িতে উপহার প্রদান, এখানে কোথাও লেখা আছে যে আপনি ব্যবসা থেকে উপহার দিতে যাচ্ছেন? লেখা আছে। যদি ব্যবসা থেকে ক্যাশ থেকে টাকা দিতেন উল্লেখ থাকতো, তাহলে এটা কি হতো? লেনদেন। যেহেতু একটা ব্যক্তিগত ব্যাপার, সো এটা কি হবে না? লেনদেন নয়। এখানে কি লিখবেন? হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটেনি? কোন উপাদানের পরিবর্তন ঘটেনি। ঠিক তেমনি কর্মচারী নিয়োগ, 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ, 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ, এটা লেনদেন নয়, কারণ আপনি এই কর্মচারীকে বেতন দেননি। বেতন দিলে লেনদেন হতো, আপনি তাকে মাত্র চাকরিতে রেখেছেন, টাকা এখনো যায়নি। সো খেয়াল করুন যে হিসাব সমীকরণে কোন উপাদানের পরিবর্তন ঘটেনি, তাই এটা লেনদেন না। সব কিছুর পর আমি বলবো লেনদেন বোঝার সবচেয়ে সহজ উপায় সনাতন, যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে কিনা ব্যবসায়, যদি ঘটে সেটা লেনদেন। তারপর আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন এ এল ও ইর কি পরিবর্তন ঘটছে, সেটা জানার জন্য আপনাকে অবশ্যই বারবার গো ব্যাক টু মাই ফার্স্ট লেকচার, প্রথম দিকে যাবেন যে কি এ কাকে বলে, এল কি, আর ও ই কি। ঠান্ডা মাথায় টাইম টু টাইম ব্যাক টু ব্যাক আপনি এটা রিভিশন যদি করেন, 5টা, বেশি নয় 5টা যদি আপনি অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো দেখেন, 5টা জাবেদার ভিতরে পাবেন লেনদেনের লিস্ট থাকে, যে জাবেদার প্রশ্নগুলোও কিন্তু লেনদেন, প্রত্যেকটাই লেনদেন, কিন্তু এই লেনদেনগুলোর ফলে কি পরিবর্তন ঘটছে আপনি নিজে নিজে এখন ট্রাই করুন, দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন এই ঘটনাটার কারণে এ এল নাকি ও ই কোনটার পরিবর্তন ঘটতেছে। যে কোনো একটারও যদি পরিবর্তন ঘটে থাকে তাহলে সেটা লেনদেন হবে। ধন্যবাদ সবাইকে। এটা ফার্স্ট লিসেন, আরও অনেক লিসেন আসবে, আমাদের সাথেই থাকবেন। যে কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং প্রত্যেক মাসের শেষে আমি ইউটিউব লাইভে আসব, তখন আমরা আরও ডিটেলস জানতে পারব। ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।